हाई स्टूडेंट्स, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে আলোচনা করব গ্রামীণ বসতি বা গ্রাম্য বসতি অর্থাৎ রুরাল সেটেলমেন্ট, তার বৈশিষ্ট্য, তার শ্রেণীবিভাগ, সমস্ত বিষয়টা। এর আগের দিনে ক্লাসে আলোচনা করেছি বসতির শ্রেণীবিভাগ। এটা তোমাদের 12-এ অর্থাৎ থার্ড সেমিস্টারে রয়েছে। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফিতে পপুলেশন প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে জনবসতি। সেই জনবসতির গ্রামীণ বসতি নিয়ে আলোচনা করব। আমি যেহেতু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পরপর আলোচনা করার পাশাপাশি তোমাদের সমস্ত রকমের এমসিকিউ, অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউ যতগুলো সম্ভব বেশি করে হবে সেগুলো আলোচনা করে দিয়েছি। তাই অবশ্যই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আর দেরি না করে শুরু করছি মূল আলোচনা, গ্রামীণ বসতি বা গ্রাম্য বসতি। আমরা গ্রামের চেহারা মোটামুটি জানি: কৃষিকাজ, পশুপালন, পশুচারণ, বনজ সম্পদ সংগ্রহ, মৎস্য চাষ, মৎস্য শিকার ইত্যাদির মতো জীবন জীবিকা। আমরা আমার স্কুল গ্রামে, তো আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা এই কৃষিকাজ থেকে পশুপালন, পশুচারণ, এমনকি শুধু আমার স্কুল গ্রামে নয় এবং বনের মাঝে শালবনী, তো বনজ সম্পদ সংগ্রহ, এছাড়া পুকুর থেকে, সেভাবে বড় নদী না থাকলেও খাল আছে, খাল থেকে মাছ সংগ্রহ, এই ব্যাপারগুলো তোমরা জানো। এই সমস্ত জীবিকার সাথে জড়িত এবং বিস্তৃত খোলামেলা পরিবেশ গড়ে ওঠে জনবসতি, তাকে বলছি গ্রাম। এখানে আমাদের বিভিন্ন ভৌগোলিকরা গ্রামের সংজ্ঞায়, গ্রামের আমরা সংজ্ঞাগুলো দেখে নেব যে আর.এন. সিং, কে.এন. সিং তাদের মতে গ্রামীণ বসতি কাকে বলে না, ভূপৃষ্ঠের গ্রাম্য পরিবেশে এখানে যে বৃত্তিগুলো রয়েছে সেই বৃত্তিগুলোর দৈশিক সংগঠন এখানে তোমরা স্ক্রিনে দেখে নাও। গ্রামের সংজ্ঞাটা আর.এন. সিং ও কে.এন. সিং এর মত অনুসারে, মানে দেশভিত্তিক, দেশ বলতে ওই অঞ্চলটার কথাই বলা হচ্ছে, সংগঠন এবং কার্যাবলীর পর্যায়ক্রমিক বিবরণ ও ব্যাখ্যা হলো গ্রামীণ বসতি। তাহলে গ্রামীণ বসতি কি না, গ্রাম্য পরিবেশের যে সংগঠন বা কার্যাবলী তার পর্যায়ক্রমিক বিবরণ ও ব্যাখ্যা হচ্ছে গ্রামীণ বসতি। আমরা এরপরে যদি গ্রামীণ বসতির বৈশিষ্ট্য দেখি, তাহলে প্রথম বৈশিষ্ট্য বলবো জনসংখ্যা, পরে আমাদেরকে জানতে হবে এখানে জনঘনত্ব কত, জীবিকা কি কি আগেই বললাম, শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটা আমাদের সবচেয়ে বড় করে পড়তে হবে, বিক্ষিপ্ত, রৈখিক এবং গোষ্ঠীবদ্ধ। তোমরা টোপোসিট ম্যাপ করে এসছো, সেখানে এই তিনটে প্রকার বসতির উল্লেখ পেয়েছো। বিক্ষিপ্ত বসতি কাকে বলে, রৈখিক বসতি কাকে, এখানে স্ক্রিনে তোমরা জনসংখ্যা, জীবিকা, শ্রেণীবিভাগ, প্রশাসনিক স্তর, বৈশিষ্ট্যগুলো দেখতে বলে, এবং গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি কাকে বলে। তারপরে আমরা জানবো গ্রামের প্রশাসনিক স্তর কি কি রয়েছে, এখানে শিক্ষার কিরকম সুযোগ রয়েছে, এখানকার মানুষদের মানসিক অবস্থা অর্থাৎ তাদের মানসিকতা কিরকম, এবং সবচেয়ে বড় কথা সেখানকার পরিবেশ কেমন। গ্রামের কথা বলতে নেই যে গ্রামের দূষণমুক্ত পরিবেশ। যাই হোক, আমি যেই পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো এবার এক এক করে আলোচনা করি। গ্রামীণ জনবসতির জনসংখ্যা 5,000-এর কম হবে। 5,000-এর বেশি হলে তখন কিন্তু সেই জনবসতিতে পরিবহন থেকে শুরু করে উন্নত নানান রকমের সুযোগ সুবিধা এসে যাচ্ছে এবং সেই শহরটি ধীরে ধীরে সেই জনবসতিটি ধীরে ধীরে শহরে রূপান্তরিত হবে। তাহলে গ্রামীণ এক একটা গ্রাম অনেক বড় হতে পারে, কিন্তু গ্রামের বসতিতে জনসংখ্যা কখনো 5,000-কে ক্রস করে যাবে না। জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 386 জনের কম হতে হবে। যদি 386 জনের বেশি হয় তাহলে কি হবে না, তাহলে সেই বসতিটি অচিরেই শহরে পরিণত হবে। তাই আমরা যেটুকু জানি গ্রামের জনঘনত্ব, সেটা আমাদের ধরে দেওয়া আছে যে হিসাবটা 386 পার বর্গ কিমি, তার নিচে হতে হবে। তো মোটামুটি 300 জনের নিচে থাকে গ্রামীণ পরিবেশে, কারণ প্রতি বর্গ কিমিতে যেহেতু অনেক খোলামেলা পরিবেশে বাড়িগুলো, তোমরা নিজেরাও জানো যে অনেকটাই ছাড়া ছাড়া বাড়িগুলো, তাই জনঘনত্ব কিন্তু এখানে কম হতে হবে এবং সেটা রেঞ্জ দেয়া আছে 386 জনের কম হতে হবে।
এরপরে জীবিকা। আমি জীবিকাতে বলেই এলাম যে তোমরা যে সমস্ত জীবিকাগুলো তোমাদের চারপাশে দেখছো, অর্থাৎ কৃষিকাজ, পশুপালন, শুধু পশুপালন নয়, পশুপালন কি করা হয় আমরা জানি, ঘরে গরু ছাগল এগুলো পালন করা হয়, কিন্তু অনেক সময় আবার কি বনে চরাতে নিয়ে যাওয়া হয় বা খোলা মাঠে, তো সেটা হচ্ছে পশুচারণ। তারা শুধুমাত্র পশুচারণের উপরেই নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এছাড়া অনেকে জেলে থাকেন, তো মৎস্য শিকার, তারপরে আমি যেটা বলছিলাম যে আমাদের স্কুলের চারপাশে শালবনী জঙ্গল রয়েছে, তো এই জঙ্গল থেকে যে বনজ সম্পদ সংগ্রহ করা হয় আমরা জানি, কাঠ, ফল মূল, লতা, মধু, এমনকি যেটা আমরা বেশি সংগ্রহ হতে দেখি বর্ষাকালের পরে পরে এখানে প্রচুর ছাতু ওঠে, সেই ছাতু সংগ্রহ করেও কিন্তু অনেকে ওই সময়টাতে, ছাতু সারা বছর পাওয়া যায় না, জীবিকা নির্বাহ করেন। তাহলে পশুপালন, কৃষিকাজ তো প্রধান জীবিকা, তা বাদ দিয়ে পশুপালন, পশুচারণ, মৎস্য শিকার, বনজ ফলমূল সংগ্রহ হচ্ছে গ্রামের অধিবাসীদের জীবিকা। শ্রেণী বিভাগ আগে একবার উল্লেখ করে এলাম। বিক্ষিপ্ত মানে ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো বাড়ি থাকবে। রৈখিক বা দণ্ডাকৃতি, যেটা কোনো রেল লাইনের ধার বা কোনো রাস্তার ধার বা কোনো খালের ধার বরাবর গড়ে উঠবে। এই যে রেল লাইনের ধার বা সড়ক পথের ধার, দেখবে এক একটা জনবসতি পুরো ওই রাস্তাটুকুর মধ্যে, রাস্তাকে পেরিয়ে হয়তো একটা বাড়ি দুটো বাড়ি, তারপরে আবার মাঠ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু বসতিটা টানা রাস্তার উপর দিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার চলে গেছে। সেইগুলোর ক্ষেত্রে আমরা বলবো এটা রেল লাইনের ধারেও দেখা যায় এরকম বসতি। এছাড়া খালের ধারে দেখা যায়, নদী যেখানে বন্যাপ্রবণ বাঁধ দেওয়া হয় উঁচু বাঁধের গায়ে দেখা যায়। এছাড়া রয়েছে গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি, মানে এক জায়গায় জমাটবদ্ধ হয়ে বেশ কিছু বসতি, মানে সেখানে বসতিগুলো এক কথায় খুব ঘন ঘন বা কাছাকাছি। প্রশাসনিক স্তর, তাহলে আমরা 4টে পয়েন্ট পড়লাম কি কি, সেখানে জনসংখ্যা কত হবে, জনঘনত্ব কত হবে, জনসংখ্যা 5000-এর কম, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 386 জনের কম, জীবিকা 75% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, বাকি পশুপালন, পশুচারণ, মৎস্য শিকার, 3টে পয়েন্ট হয়ে গেল। শ্রেণী বিভাগ বললাম, বিক্ষিপ্ত, রৈখিক এবং গোষ্ঠীবদ্ধ। এরপরে 5-এর দাগের পয়েন্ট, গ্রামের বৈশিষ্ট্যের মধ্যে 5-এর দাগের পয়েন্ট হচ্ছে প্রশাসনিক স্তর। গ্রাম্য যে বসতি, সেখানে ভারত সরকারের সর্বনিম্ন যে প্রশাসনিক একক, অর্থাৎ গ্রামের সবচেয়ে ছোট একক যে, সেটাকে ভারত সরকার দ্বারা একটা পোশাকি নাম দেয়া আছে, সেই নামটা হচ্ছে মৌজা। এছাড়া আমরা জানি যে কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয় গ্রাম পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয় পঞ্চায়েত সমিতি, এবং পঞ্চায়েত সমিতির উপরে থাকে জেলা পরিষদ। অর্থাৎ গ্রাম্য ব্যবস্থার যে প্রশাসনিক স্তর, সেখানে 3টে স্তর আছে। কি কি বললাম? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আর গ্রামের পোশাকি নাম কি বললাম? মৌজা। এইটা কিন্তু মানে প্রায় এমসিকিউতে আসে। তোমাদের সেমিস্টার সিস্টেমে তোমরা এই প্রথম পরীক্ষা দিবে তাই, কিন্তু এইচএস যারা আগে আগে দিয়েছে একদম হামেশাই আসে যে গ্রামের ক্ষুদ্রতম এককের নাম কি, সেটা হচ্ছে মৌজা। এরপরে আমরা দেখব শিক্ষার সুযোগ কিরকম রয়েছে গ্রামে। গ্রামে সাধারণত একটি প্রাথমিক বিদ্যালয় থাকে, একটি প্রাথমিক বিদ্যালয়। প্রত্যেকটা গ্রামে উচ্চ বিদ্যালয়ের তো কথাই নেই, তবে কোনো কোনো গ্রামে উচ্চ বিদ্যালয় আছে। বর্তমানে আমরা জানি শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে, যদিও শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে বলতে গিয়েই কথাটা আটকে গেল যে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল এখন খুবই খারাপ। তোমরা চারদিকে খবরে শুনছো, আমি আর ভিডিওর মধ্যে এই কথাগুলো বলে বিতর্কের মধ্যে আসতে চাইছি না। তো যেগুলো হচ্ছে সরকারি স্কুল, সরকারি উদ্যোগেই তো হয়েছে। এখন যে গ্রামে গ্রামে স্কুলগুলো, আমাদের স্টপেজেই যদি দেখি 3টে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, অর্থাৎ আমাদের সুন্দরাতে নেমে 3টে হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তাহলে এই স্কুলগুলো তো সরকারি উদ্যোগেই হয়েছে। তাহলে সরকারি ব্যবস্থাপনাতে বর্তমানে এই কারণেই বললাম যে শিক্ষার ব্যবস্থা বা বিদ্যালয় যেহেতু অধিক সংখ্যায় গড়ে উঠেছে, তো বর্তমানে শিক্ষার সুযোগ অনেকটা বেশি, কিন্তু সেটা শহরের তুলনায় খুবই কম।
শহরের শিক্ষা সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান, গবেষণা ইত্যাদির সুযোগ, যেহেতু কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে বা বিভিন্ন কারিগরি ইনস্টিটিউশন থাকে, তো শহরের শিক্ষার সুযোগটা অনেকটাই বেশি। সেই তুলনায় গ্রামের শিক্ষার অতটা সুযোগ থাকে না। বা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটা ধীরে ধীরে গ্রামে বিস্তার লাভ করছে, তো আধুনিক শিক্ষা ব্যবস্থারও সুযোগ গ্রামে অনেকটা কম। 6 নম্বর পয়েন্ট গেল শিক্ষার সুযোগ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মানসিকতা। গ্রামবাসীদের মধ্যে ধর্ম, ভাষা, জাতিগত ভেদাভেদ এটা থাকে, বেশ ভালো রকম ভাবেই বোঝা যায়। তবে গ্রামবাসীদের মধ্যে জীবনযাত্রা যেহেতু তুলনামূলক আড়ম্বরহীন, তারা তাদের মধ্যে পরস্পরের প্রতি খুব একটা কম্পিটিটিভ মনোভাব নেয় না, বরং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে। তাহলে কি দাঁড়ালো, এখানে ধর্ম, ভাষা, জাতিগত ভেদ থাকলেও গ্রামের মানুষ কিন্তু পরস্পরের প্রতি সহানুভূতিশীল এবং তাদের জীবনযাত্রা অনেকটা আড়ম্বরহীন। এবার 8 পয়েন্টে আসবো, দূষণমুক্ত পরিবেশ। গ্রাম্য বসতি অনেক বেশি খোলামেলা হওয়ায় এখানে আলো, হাওয়া, বাতাস, মানে হাওয়া বলতেই বাতাস বলতে চাইছি, আলো বাতাসটা খেলে বেশি, পুকুর আছে, দিঘি আছে, কৃষি জমির যে সারা বছর সবুজ থাকে, সেখানকার নির্মল বাতাস আসে, গাছপালা, ছোট বড় কাঁচা পাকা বাড়ি, দূষণমুক্ত পরিবেশ। মানে শহরে যেটা আমরা দেখি যানবাহন প্রচুর পরিমাণে, কলকারখানার ধোঁয়া, সেই ব্যাপারগুলো যেহেতু থাকছে না, তাই গ্রামের বসতি কিন্তু দূষণ মুক্ত। এবার তোমাদেরকে যেটা বলছিলাম যে গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ, অর্থাৎ যেটা আমরা বারবার বলে আসছি যে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত, রৈখিক বা দণ্ডাকৃতি এবং গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি, এই 3টে ভাগে গ্রামীণ বসতিকে শ্রেণীবিভাগ করা হয়। আমরা প্রথমে গোষ্ঠীবদ্ধ বা নিউক্লিয়েটেড বা পিণ্ডাকৃতি, যেটা অ্যাগ্লোমারেটেড বা সংঘবদ্ধ কম্প্যাক্ট জনবসতি, অর্থাৎ প্রথমে আমরা গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে জানি। গোষ্ঠীবদ্ধ জনবসতি কাকে বলে? একই প্রাকৃতিক পরিবেশে একসঙ্গে অনেকগুলি পরিবার যখন বিভিন্ন সুযোগ সুবিধাকে কেন্দ্র করে খুব কাছাকাছি বা ঘন সংঘবদ্ধভাবে অবস্থান করে, তখন তাদের মধ্যে সুন্দর একটা আর্থসামাজিক বন্ধন স্থাপিত হয়। এই আর্থসামাজিক বন্ধন মানে আর্থিক দিক থেকেও পরস্পরের প্রতি নির্ভরশীলতা, সামাজিক দিক থেকেও মানে সামাজিকতাও খুব সুন্দরভাবে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করার একটা মানসিকতা দেখা যায়। এখানে গ্রামীণ বসতি শ্রেণীবিভাগে গোষ্ঠীবদ্ধ বসতি দেখানো আছে। এক্ষেত্রে বাড়িগুলো খুব কাছাকাছি হয় এবং এই রকম বাড়িকে গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বা সংঘবদ্ধ বসতি বলে। আমরা যদি ইংলিশগুলো দেখে নিই, কারণ আমাদের ইংলিশ টার্মগুলো ভীষণ দরকার। গোষ্ঠীবদ্ধ বলতে নিউক্লিয়েটেড, পিণ্ডাকৃতি বলতে অ্যাগ্লোমারেটেড, আর সংঘবদ্ধ বলতে কম্প্যাক্ট। অর্থাৎ নিউক্লিয়েটেড, অ্যাগ্লোমারেটেড এবং কম্প্যাক্ট, এই 3টে কিন্তু একই ধরনের বসতি, যেখানে বিভিন্ন পরিবার বা বিভিন্ন বাড়িগুলি খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে একটি সুন্দর আর্থসামাজিক সম্পর্ক বা আর্থসামাজিক যে বন্ধন, তার সম্পর্ক স্থাপিত হয়। এই বাড়িগুলো মূলত কোথায় দেখা যায় না, 2টো রাস্তা বা 3টে রাস্তা এসে মিশেছে, কিন্তু সেখানটা বড় শহর গড়ে ওঠেনি, গ্রাম্য পরিবেশই রয়েছে, কিন্তু 2 দিক 3 দিক থেকে যদি রাস্তা এসে মিলিত হয়। যেমন আমরা পুরুলিয়ার আদ্রার কথা বলতে পারি। আদ্রা যদিও এখন অনেকটাই মানে বড় হয়েছে বা বর্ধিষ্ণু হয়েছে, কিন্তু প্রথম এটা গ্রাম হিসেবেই গড়ে উঠেছিল এবং রাস্তার সংযোগস্থলে। আবার ভৌম জলের উৎসস্থলে, যেমন অস্ট্রেলিয়ার প্রস্রবণ নির্ভর গ্রাম, এইরকম গোষ্ঠীবদ্ধ জনবসতি বা গ্রাম্য বসতির উদাহরণ। এবারে আমরা দেখব যে এই গোষ্ঠীবদ্ধ জনবসতিকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি না, এককেন্দ্রিক বসতি, দ্বিকেন্দ্রিক বসতি, বহুকেন্দ্রিক বসতি। এবার জানবো আমরা এককেন্দ্রিক বসতি কাকে বলে। তাহলে এই যে আমরা গোষ্ঠীবদ্ধ জনবসতি, তাকে আবার আমরা প্রাকৃতিক এবং আর্থসামাজিক উপাদানের ভিত্তিতে 3টে ভাগে ভাগ করছি। সেগুলো কি কি বললাম? প্রথমে এককেন্দ্রিক বসতি, বন্ধু পার্বত্য ও মালভূমি অঞ্চলে স্থানীয় সম্পদের ভিত্তিতে একটি নির্দিষ্ট স্থানে যখন কেন্দ্রীভূত হয়ে অনেকগুলি বাড়ি গড়ে ওঠে। কি বললাম?
বন্ধুর পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল, সেখানে কি পাওয়া যায়? মূলত খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। এই রকম খনিজ সম্পদকে ভিত্তি করে একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত হয়ে যখন বাড়িগুলো অবস্থান করে তখন তাকে বলা হয় এককেন্দ্রিক বসতি। ওই নির্দিষ্ট যে সম্পদটির কথা বললাম, ওই সম্পদটাই ওখানকার মানুষের জীবনযাত্রার প্রাথমিক চাহিদা মিটিয়ে থাকে। উদাহরণ, কুলু মানালি উপত্যকায় এরকম গ্রামীণ বসতি দেখা যায়। দ্বিকেন্দ্রিক বসতি, একই কার্যাবলীর ভিত্তিতে একটি বৃহৎ অঞ্চলে কাছাকাছি দুই স্থানে এখানে এককেন্দ্রিক ও দ্বিকেন্দ্রিক বসতির সংজ্ঞা এবং ছবি আছে। কি জনবসতি গড়ে ওঠে তাকে বলে দ্বিকেন্দ্রিক বসতি। আমরা জানি যে ছোটনাগপুরের মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ। এই খনিজ সম্পদের খনিজ উত্তোলনকে কেন্দ্র করে কোনো গ্রাম, আবার এই খনিজ থেকে গড়ে ওঠা শিল্পকে কেন্দ্র করে কোনো গ্রাম, এইটা হচ্ছে দুই কেন্দ্রিক বসতি। তোমরা যদি ঘাটশিলা গিয়ে থাকো সুবর্ণরেখার তীরে, তাহলে ঘাটশিলা সুবর্ণরেখার তীরে এক পাশে আছে মুসাবনি, যেটা হচ্ছে কপার মাইন মানে তামার খনি, আর একটা হচ্ছে মৌ ভান্ডার, এখানে তামাটা পরিশোধন করা হয়। তো এই রকম সুবর্ণরেখার জাস্ট দুপাশে দুটো শহর বলবো না, বসতি গড়ে উঠেছে। এই যে যেহেতু দুটো কেন্দ্রে একই জিনিসের উপর ভিত্তি করে এটাকে বলছে দ্বিকেন্দ্রিক বসতি। আবার আরেকটা ভাগ বহুকেন্দ্রিক বসতি, অর্থাৎ এককেন্দ্রিক বসতি, দ্বিকেন্দ্রিক বসতি এবং বহুকেন্দ্রিক বসতি সবগুলোই কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতির শ্রেণীবিভাগ। একটি বৃহৎ অঞ্চলের বিভিন্ন স্থানে বসতি ও চাষযোগ্য জমির সহজলভ্যতা ও জীবিকা অর্জনের সুবিধার জন্য বহু সংখ্যক হ্যামলেটের কেন্দ্রীভবন ঘটলে তাকে বহুকেন্দ্রিক বসতি বলে। উড়িষ্যার কটক জেলার মহানদীর বাম তীরবর্তী বসতিগুলি এইরকম বসতির উদাহরণ। এবার এই যে গোষ্ঠীবদ্ধ বসতি, তার বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা শ্রেণীবিভাগ পড়লাম গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্য। এখানে গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। 1 নাম্বার পয়েন্ট, বসতির ধরন। পরিবেশের প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক উপাদানগুলির পরিবর্তন হলে গোষ্ঠীবদ্ধ বসতির কিন্তু প্রকৃতির পরিবর্তন হয়। বাড়িগুলির অবস্থান, এইরূপ বসতিতে অর্থাৎ এইরূপ গোষ্ঠীবদ্ধ বসতিতে বাড়িগুলি খুব পাশাপাশি অবস্থান করে, ফলে বাড়িগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব খুব কম থাকে। অধিবাসীদের মধ্যে সম্পর্ক 3 নাম্বার পয়েন্ট। গ্রামীণ বসতিতে অধিবাসীদের মধ্যে আগেই বললে এলাম যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ। এখানে বাকি দুটো বৈশিষ্ট্য বলার পর গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ সম্পর্ক গড়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট কি? অধিক সুযোগ সুবিধার সমাবেশ। এই প্রকার যে বসতি তাতে দোকান বাজার প্রভৃতি অর্থনৈতিক এবং শিক্ষা চিকিৎসা প্রভৃতি সামাজিক সুযোগ সুবিধাগুলি কিন্তু বেশি পাওয়া যায়। এরপরে আমরা দেখব যে এই গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ। প্রাকৃতিক কারণ কি না, সমতল ভূপ্রকৃতি। মূলত গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠতে গেলে সেখানকার ভূপ্রকৃতি সমতল হতে হবে। তাহলে কি না, যদি বন্ধুর বা মালভূমি মানে বন্ধুর পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল হয়, সেখানে প্রথম কথাতেই যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হবে। ফলে মানুষের এক জায়গার সঙ্গে অন্য জায়গায় যখনই যোগাযোগ করতে না পারবে সেখানে জনবসতি সেভাবে গড়ে ওঠে না। ফলে এই গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হতে হবে সমতল ভূপ্রকৃতি। যেমন জাপানের কিয়োটো সমভূমিতে সর্বাপেক্ষা ঘন জনবসতি গড়ে উঠেছে। আবার উর্বর মৃত্তিকা যদি হয় সেখানেও ঘন জনবসতি গড়ে ওঠে। ঘন জনবসতি মানে গোষ্ঠীবদ্ধ জনবসতির কথা বলছি। উর্বর পলিমৃত্তিকা ফসল উৎপাদনের অধিক উপযোগী, তাই অনুর্বর রুক্ষ ল্যাটেরাইট মৃত্তিকা, বালুকাময় মরু মৃত্তিকা ইত্যাদির চেয়ে উর্বর পলি গঠিত সমভূমি অঞ্চলে অধিক জনবসতি তথা গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় গাঙ্গেয় সমভূমির উর্বর পলি মাটিকে কেন্দ্র করে এরকম গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। জলের উৎস। জনবসতি গড়ে ওঠার জন্য যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিছু হয় সেটা হচ্ছে সুলভ জলের যোগান। সেটা প্রথম প্রয়োজন হচ্ছে পানীয় জলের যোগান, তারপরে কৃষির জন্য যোগান, তারপরে অন্যান্য কাজের জন্য। কিন্তু প্রথম পানীয় জলের জন্য যদি সুযোগ না থাকে বা গ্রামের যে প্রাথমিক অর্থনৈতিক ভিত্তি সেই কৃষির জন্য যদি জলের সুযোগ না থাকে তাহলে সেখানে গ্রাম গড়ে উঠবে না। উদাহরণ হিসেবে বলা যায় অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে আর্টেজিও কূপকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ আর্দ্রবিন্দু বসতি দেখা যায়। অর্থনৈতিক কারণ।
কৃষিকাজ, গ্রামের অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ। এই কৃষিকাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, বীজ, সার, যন্ত্রপাতি কেনা এবং ফসল যাতে এই যে বীজ, সার, যন্ত্রপাতি কিনবে এবং ফসল বিক্রি করবে তার জন্য বাজারের প্রয়োজন। তাই একক মালিকানাধীন জমি বা যৌথ খামার যে কোনো কৃষিকাজে পারস্পরিক সহযোগিতার জন্য মানুষ একত্রিত হয়ে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলে। ভারতের পাঞ্জাবে, গুজরাটে কৃষিকাজের জন্য এরকম গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি। প্রাকৃতিক সম্পদের বিভিন্ন উৎসকে কেন্দ্র করে কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। যেমন শঙ্করপুর, দীঘার কাছে শঙ্করপুর, মৎস্য সংগ্রহ, মধ্যপ্রাচ্যে খনিজ তেল, ছোটনাগপুরের বিভিন্ন খনিজকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ জনবসতির বিকাশ ঘটে। 3 নম্বর পয়েন্ট ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ। গ্রামীণ মানুষেরা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন বাঁশ, বেত, রেশম, পিতল, কাঁসা, মাটি প্রভৃতি দ্রব্যকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প গড়ে তোলে। যেমন উদাহরণ হিসেবে নদিয়ায় শান্তিপুরের কাপড়, বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর সেখানে পোড়ামাটির জিনিস, পুরুলিয়ার ঝালদা, মেদিনীপুরের ঘাটাল, এই সমস্ত জায়গা কিন্তু ক্ষুদ্র বা কুটির শিল্পের জন্য বিখ্যাত। এরপরে দেখবো গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার সামাজিক কারণ কি। নিরাপত্তা। ধরো কোনো একটা বনাঞ্চলের কাছাকাছি জনবসতি গড়ে উঠবে, সেখানে চুরি, ডাকাতি, বন্যজন্তুর আক্রমণ বা কোনো একটা অঞ্চল সেখানে নিজেদের মধ্যে প্রায়ই মারপিট, দাঙ্গা লেগে থাকে। তো এই জাতি বিদ্বেষ বা সাম্প্রদায়িক দাঙ্গা এর থেকে মানুষ মুক্তির খোঁজে নিরাপদ আশ্রয়ের জন্য গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলে। উদাহরণ কি, ভারতের প্রতিবেশী দেশগুলির সীমান্তবর্তী অঞ্চল, অরণ্য, মরুষ অধ্যুষিত অঞ্চলে এই কারণে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। সামাজিক কারণের মধ্যে আরেকটা হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য। একই জাতির মানুষদের বংশগতভাবে বা আত্মিক সংযোগ একটা থাকে, ভালোবাসার কারণে তারা একসঙ্গে বসতি স্থাপন করতে চায়। মানে আমাদেরকে ধরো হুট করে একটা আনকরা পরিবেশে গিয়ে বললো যে এখানে থাকতে হবে, সেটা আমাদের পক্ষে খুব কঠিন। কিন্তু আমাদের যেখানে আমরা বড় হয়েছি সেই জায়গা বা যেখানে বর্তমানে দীর্ঘদিন ধরে রয়েছি সেই জায়গাগুলো একই রকম মানুষ, আমাদের একই সম্প্রদায়ের, একই বংশের মানুষজন কাছাকাছি আছে, ফলে নিজেদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকে, মানুষ তাদের মধ্যে বসবাস করতে পছন্দ করে, তখন এরকম সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। আচ্ছা, এটা যদি আমরা জাতিগত বৈশিষ্ট্যের দিক থেকে দেখি তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় বেশিরভাগ গ্রাম্য বসতি এরকম। সামাজিক মেলবন্ধন। মানুষ সমাজবদ্ধ জীব, নিজেদের মধ্যে কথাবার্তা, ভাব বিনিময়, আচার অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার জন্য মানুষ একত্র সংঘবদ্ধ বসতি গড়ে তোলে। আমরা যেহেতু মানে পৃথিবীর জনসংখ্যা বন্টন পড়ছি, শুধুমাত্র ভারতের উদাহরণ কেন দেখব, আমরা পৃথিবীব্যাপী যদি উদাহরণ দেখি তাহলে মিশরের নীল নদ অববাহিকা অঞ্চলে এইরকম গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে সামাজিক মেলবন্ধনের ভিত্তিতে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কুসংস্কার। বহু মানুষ কি করে, তার পৈতৃক ভিটেকে মনে করে যে এটাই আমার কাছে পবিত্র, তো এই পবিত্র ভূমি ছেড়ে সে সহজে বেরোতে চায় না, যে আমি এখান থেকে চলে গেলে আমার অমঙ্গল হবে কিছু। তো তখন সেই যে একটা আশঙ্কা বা সেই আশাতেই সে অনেকে আদি ভিটেতেই রয়ে যায়। তো তখন সেখানে যে বসতিগুলো গড়ে উঠছে, মানে এটা যদি সবার মধ্যে মানসিকতা হয় তাহলে সবাই ওই আদি বাসস্থানেই থাকবে, তখন সেখানে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠতে দেখা যাবে। 5 ভূমির রায়তি সত্ত্ব। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক জমিদারি ব্যবস্থায় প্রজারা রাজার কাছ থেকে বা জমিদারের কাছ থেকে জমি পেয়ে সেখানেই গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তুলেছে। এবারে আসবো গোষ্ঠীবদ্ধ বসতির সাংস্কৃতিক কারণ। শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ। শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ লাভের জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়, হাসপাতালকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলে। এছাড়া ধর্মীয় স্থানকে কেন্দ্র করে প্রাচীনকাল থেকে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠছে। এর উদাহরণ যদি বলি তাহলে শান্তিনিকেতন, নালন্দা, বারাণসী ইত্যাদিতে বসতি। নালন্দা বর্তমানে শহর, বারাণসী বর্তমানে শহর, কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি প্রথম সেখানে গড়ে উঠতে হয়েছিল, তারপর ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে শহরে পরিণত হয়েছে। এই গেল গোষ্ঠীবদ্ধ বসতির সমস্ত দিকটা আলোচনা। এরপরে আলোচনা করব রৈখিক বসতি নিয়ে, যেটা সড়কপথ, রেলপথ, খাল, নদীর পাড় বা বাঁধ বরাবর একই সরল রেখায় গড়ে ওঠে। এই রৈখিক বসতির বৈশিষ্ট্য কি না, নদীর বাঁধ বা রাস্তার ধার বরাবর ছোট ছোট ঘর কিন্তু এক সরল রেখায় গড়ে ওঠে এবং বাড়িগুলো তাদের নিজেদের মধ্যে পরস্পর কাছাকাছি অবস্থান করে।
তবে শহর থেকে কিন্তু দূরে, তাই এরা গ্রাম। এই বসতিগুলির পার্শ্বীয় বিস্তার অপেক্ষা দৈর্ঘ্য বিস্তার অনেক বেশি। যেটা বলছিলাম যে রাস্তার ধারে দেখবে যে একটা দোকান, তার পিছনে বড় জোর একটা বাড়ি, তারপরে ক্ষেত শুরু হয়ে গেছে। কিন্তু ওই বসতিটা রাস্তার ধার বরাবর 1 কিলোমিটার 2 কিলোমিটার চলে গেছে। এটাকেই বলছে পার্শ্বীয় বিস্তার কম আর দৈর্ঘ্যের বিস্তার বেশি। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ একসঙ্গে পাশাপাশি সহযোগিতার ভিত্তিতে বাস করে। নদী বা খালের পাড় বরাবর দণ্ডাকৃতি বসতিতে অধিক সুযোগ সুবিধা পাওয়া যায় না, কিন্তু রাস্তার ধার বরাবর যদি বসতি গড়ে ওঠে, সেখানে কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, বাজার, পরিবহন মানে সবকিছুই সুবিধা থাকে রাস্তার ধার বরাবর গড়ে ওঠা বসতি। রাস্তার ধার বরাবর বসতি বা রৈখিক বসতি গড়ে ওঠার কারণ, প্রথম কারণ প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আবার প্রথম কারণ হচ্ছে বন্যা প্রবণ অঞ্চল। বন্যা কবলিত অঞ্চলে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদী বা যেটা খাল, তার গা বরাবর বাঁধ তৈরি করা হয় এবং এই বাঁধের গা বরাবর রৈখিক বসতি গড়ে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায় ঘাটালের শিলাবতী নদীর পাড়ে এরূপ বসতি দেখা যায়। সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্র তরঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমুদ্র তীরবর্তী উঁচু শৈলশিরা বা বালিয়াড়ির গা বরাবর সারিবদ্ধভাবে দণ্ডাকৃতি বসতি দেখা যায়। উড়িষ্যার তালসাড়ি অঞ্চলে গড়ে ওঠা এরূপ বসতি হচ্ছে দণ্ডাকৃতি বসতি। ঝড়ের দাপট থেকে রক্ষার জন্য যেটা উপকূল রেখা, আমরা জানি প্রায় নিম্নচাপ হচ্ছে এবং সেটা উপকূল অঞ্চলে আছড়ে পড়ছে। এই জল, ঝড়, বৃষ্টি ঘন ঘন সেখানকার মানুষের জন্য বিপদ নিয়ে আসছে। তাই এই উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ উঁচু যে উপকূল রেখা তার পিছনে রৈখিক বসতি স্থাপন করে। দীঘা উপকূলে এরকম বসতি দেখা যায়। সংকীর্ণ পার্বত্য উপত্যকা, পার্বত্য অঞ্চলের উপত্যকা বরাবর এরকম বসতি গড়ে ওঠে। কুলু ও কাংড়া উপত্যকার বসতি এরকম বসতির উদাহরণ। তাহলে আমরা রৈখিক বসতির সংজ্ঞা পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, যে সেই বসতিগুলো কোথায় গড়ে উঠতে পারে এবং গড়ে ওঠার কারণে প্রথম কারণ যেটা পড়লাম সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এবার যদি পড়ি তাহলে হচ্ছে অর্থনৈতিক কারণ, কি কারণে বা কি অর্থনৈতিক কারণে দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্য পরিবহনের সুযোগ সুবিধার জন্য মানুষ কি করে, রেলপথ, সড়কপথের ধার বরাবর এরকম বসতি গড়ে তোলে। এরকম ভাবে ভারতের দক্ষিণ পূর্ব রেলপথ, 2 নম্বর জাতীয় সড়কের ধার বরাবর রৈখিক বসতি গড়ে উঠেছে। কৃষিকাজ, কৃষিকাজের সুবিধার জন্য নদীর পাড় বরাবর বা সেচ খালের ধার বরাবর দণ্ডাকৃতি বসতি মানুষ গড়ে তোলে। উদাহরণ হিসেবে বলা যায় ডিভিসি পরিকল্পনায় দামোদর নদী বাঁধের বিভিন্ন অংশে এরূপ রৈখিক বসতি দেখা যায়। এরপরে যেটা মৎস্য শিকারের সুবিধা, এই যে বলছিলাম বাঁধের ধার বরাবর বা খালের ধার বরাবর, নদীর ধার বরাবর, নদীর পাড় বরাবর এখানে মৎস্য শিকারের সুবিধা হয় বলে এরকম বসতি দেখা যায়। সুন্দরবন অঞ্চলে এরকম রৈখিক বসতি গড়ে ওঠে। দরিদ্র শ্রেণীর অধিবাসীরা রেল লাইন বা সড়ক পথের পাশে ওখানে দেখবে যে তাদের নিজস্ব রায়তি জমি নেই, সরকারি জমি, খাস জমি দখল করে সেখানে রেল লাইনের গা বরাবর বসতি গড়ে তুলেছে। সামাজিক কারণ যদি দেখি, সামাজিক রীতি, কিছু কিছু উপজাতির মানুষেরা সামাজিক রীতিনীতির জন্য একসঙ্গে একই চালাযুক্ত বাড়িতে সারিবদ্ধভাবে পরপর বসবাস করে। উদাহরণ হিসেবে বলা যায় উত্তর পূর্ব ভারতে যে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় আছে, সেই গারো, খাসি ওই অঞ্চলের যে উপজাতি খাসি, নাগা, মিসমি, এই উপজাতির মানুষেরা এরকম ভাবে রৈখিক বসতি স্থাপন করে। শরণার্থীর আগমন, গৃহযুদ্ধ, দাঙ্গা, মহামারী এই সমস্ত কারণে বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থীরা পার্শ্ববর্তী দেশের সীমান্ত বরাবর অঞ্চলে, সে সড়কপথ হোক, রেলপথ হোক, সীমান্তবর্তী অঞ্চলে লাইন ধরে বসবাস করে। উদাহরণ হিসেবে বলা যায় দেশভাগের পর বাংলাদেশ থেকে আগত বহু শরণার্থী কলকাতায় এসে এরকম ভাবে রৈখিক বসতি গড়ে তুলেছে। তাহলে দণ্ডাকৃতি বসতি এবং রৈখিক বসতি সম্পর্কে তোমরা ডিটেল জানলে। এরপরে বিক্ষিপ্ত বসতি, উঁচু নিচু বন্ধুর ভূমিভাগ। কোথায় হবে বিক্ষিপ্ত বসতি? না যেখানে মানুষের সুযোগ সুবিধা মতো কোনো পরিবেশ নেই। বরফে ঢাকা পাহাড়ি অঞ্চল, বিস্তীর্ণ তৃণভূমি, অরণ্যাঞ্চল, বালুকাময় মরুভূমি ইত্যাদি জায়গায় মানুষ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান ঠিকঠাক করে পায় না বলে এখানে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবে একটা দুটো বসতি গড়ে ওঠে। ক্ষুদ্র পরিসরে কয়েকটি পরিবার যখন একে অন্যের থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে বসতি স্থাপন করে তখন তাকে বলে বিক্ষিপ্ত বসতি। এই অবস্থানটা কোথায় দেখা যায়? হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল, মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার গভীর অরণ্য অঞ্চল, মধ্য পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল, আর একটা অঞ্চল না বললেই নয়, সেটা হচ্ছে রাজস্থানের মরু অঞ্চল।
উদাহরণ হিসেবে বলা যায় ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি উপজাতির মানুষেরা এ ধরনের বসতি স্থাপন করে। একটা দুটো ছড়িয়ে ছিটিয়ে, এখানে একটা তো ওখানে একটা, এরকম ভাবে বসতি স্থাপন করে। এর বৈশিষ্ট্য একটু না, বিক্ষিপ্ত বসতিতে জনসংখ্যা খুব কম হয়, গড়ে মাত্র 50 থেকে 500 জন। গড়ে মাত্র 50 থেকে 500 জন, তাহলে 50 জন পেরিয়ে গেলে সেটা আমরা ক্ষুদ্র গ্রাম হিসেবে ধরছি। 50 জনের তলায় থাকলে সেটা আরো ক্ষুদ্র। এখানে বিক্ষিপ্ত বসতিতে বসতিগুলো আয়তনে বেশ ছোট হয়, বসতিগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বেশি থাকে, ফলে অধিবাসীদের মধ্যে সেভাবে সম্পর্ক গড়ে ওঠে না। ফাঁকা ফাঁকা বাড়ি তো, তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে না। বসতিগুলোর মধ্যে পরিবহন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকে, ফলে তারা পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ করতে পারে না। দুর্গম অঞ্চলের বিক্ষিপ্ত বসতিগুলোতে শিক্ষা বা চিকিৎসা এগুলোর সুযোগ থাকে না। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া যে মানুষজন, তারাই মোটামুটি এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে সরকারি জমিতে, কোথাও খাস জমিতে এভাবে বসতি স্থাপন করে। এবারে আমরা দেখব বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ। আমরা আগে দুটো পড়েছি বসতি, অর্থাৎ পিণ্ডাকৃতি বসতি বা গোষ্ঠীবদ্ধ বসতি এবং রৈখিক বসতি, সেখানে আমরা গড়ে ওঠার কারণ পড়েছি। এখানে বিক্ষিপ্ত বসতিতেও গড়ে ওঠার কারণ পড়ব। প্রথম কারণ বন্ধুর ভূপ্রকৃতি। বন্ধুর ভূপ্রকৃতি যুক্ত অঞ্চল কৃষিকাজ ও অন্যান্য কাজের জন্য খুবই অনুপযোগী, ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তাই এখানে ইতস্তত বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আবার মধ্যপ্রদেশের জঙ্গলাকীর্ণ অঞ্চল, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশটা ঘন জঙ্গলে ঢাকা, ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে বিভিন্ন উপজাতিদেরকে এভাবে বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করতে দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় কি না, যে ধরো আরেকটা পয়েন্ট, মৃত্তিকা যদি অনুর্বর রুক্ষ শুষ্ক মৃত্তিকা হয়, যেমন মরু মৃত্তিকা, এরকম উদাহরণ হচ্ছে রাজস্থানের মরু অঞ্চলে অনুর্বর রুক্ষ বালুকাময় মৃত্তিকা হওয়ার জন্য বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আবার জলবায়ু যদি অনুকূল না হয় বা প্রতিকূল হয়, অত্যধিক উষ্ণতা, অত্যধিক বৃষ্টিপাত বা যেটা ভ্যাপসা, আর্দ্র, অস্বাস্থ্যকর জলবায়ু, সেখানেও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। তাহলে এইগুলো গেল প্রাকৃতিক কারণ। কি প্রাকৃতিক কারণের মধ্যে বন্ধু ভূপ্রকৃতি, অনুর্বর মৃত্তিকা আর প্রতিকূল জলবায়ু। অর্থনৈতিক কারণের মধ্যে কি আসবে? কৃষি শিল্পের পরিকাঠামোর অভাব। যেখানে কৃষি ও শিল্পের বিকাশের উপযুক্ত পরিবেশ না থাকে, সেখানে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে গারো খাসিয়া এই সমস্ত উপজাতিরা এভাবে বিক্ষিপ্তভাবে বসবাস করে। ফসলের নজরদারি। পশু পাখি, কীট পতঙ্গ, বন্যজন্তুর হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য অনেক সময় মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে এসে ওই কৃষি জমির মাঝখানে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে তোলে। পশুপালন। তৃণভূমির অবস্থানের সাপেক্ষে পশুপালন, পশুচালনকে কেন্দ্র করে অনেক সময় বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই বসতি দেখা যায়। এরপরে হচ্ছে জমি পুনরুদ্ধার। জলাভূমি ভরাটকরণ, কোনো পতিত জমি বা নিম্নভূমি পুনরুদ্ধার করে সেখানে প্রাথমিকভাবে বিক্ষিপ্ত বসতি গড়ে তোলা হয়। গুজরাটের কচ্ছের রণ অঞ্চল, নেদারল্যান্ডের কোল্লার ভূমি অঞ্চল এরকম করে জমি পুনরুদ্ধার করে। আমরা নেদারল্যান্ডের কোল্লার ভূমির গল্প ক্লাস 8-এই পড়েছি। সেখানে একটা গল্প আমরা দেখেছি, হান্স তাদের দেশকে বাঁচানোর জন্য বা তার গ্রামকে বাঁচানোর জন্য, ওখানে তো সমুদ্র গর্ভে উদ্ধার করা জমি, ফলে জমিটা খুব নিচু, তো সেই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে, কারণ প্রাচীর বা যেটা বাঁধ দেয়া ছিল, সেই বাঁধের মধ্যে ছোট্ট ফাটল সে দেখতে পেয়েছিল। তার মনে হয়েছিল ঘরে গিয়ে এত লোকজন ডেকে নিয়ে এসে আমি যখন বাঁধ রক্ষা করতে যাব, ততক্ষণে যদি বাঁধ ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে পুরো গ্রাম চলে যাবে জলের তলায়। সেই জন্য হান্সকে সরকারি তরফে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সবাই ডেকে নিয়ে গিয়ে তাকে আদর করছে, যে তার জন্যই আমাদের গ্রামটা আজ রক্ষা পেল। এই হল্যান্ডেই উদ্ধার করা হয় জমি পুনরুদ্ধার করে সেখানে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। তাই উদাহরণ হিসেবে কচ্ছের রণ অঞ্চল, নেদারল্যান্ডের কোল্লার ভূমি অঞ্চল। নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ, নতুন নির্মিত রাস্তাঘাট স্টেশনের পাশে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে ওঠে। যেমন NH3, NH6 এর পাশে এরকম বিক্ষিপ্ত বসতি গড়ে উঠতে দেখা যায়। এরপরে আমরা বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার সামাজিক কারণে যাব। একঘেয়েমি দূরীকরণ। দীর্ঘদিন জনবহুল অঞ্চলে বসবাস করার ফলে যে একঘেয়েমি আসে, তা থেকে মুক্তি পেতে মানুষ কি করে? উন্মুক্ত স্থানে বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে। নিরাপত্তা। দাঙ্গা, অশান্তি, রোগ, মহামারী যুক্ত অঞ্চল থেকে বাইরে বেরিয়ে মুক্ত অঞ্চলে স্বাধীন, নিশ্চিন্ত, নিরাপদে বসবাসের উদ্দেশ্যে মানুষ বিক্ষিপ্ত বসতি গড়ে তোলে। উদাহরণ হিসেবে ইতালির ছোট ছোট নবপরিকল্পিত গ্রামগুলো এর উদাহরণ। অনগ্রসরতা। কোনো অঞ্চল অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে থাকলে সেখানে ইতস্তত বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। উদাহরণ ঝাড়খণ্ডের অরণ্যে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের মানুষের বসতি। জাতিভেদ ও বৈষম্য। কিছু নিম্নবর্ণের মানুষেরা মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্নভাবে গ্রামের প্রান্তে বসতি গড়ে তোলে। উদাহরণ ভারতবর্ষের মণিপুর, মিজোরাম অঞ্চলে এই বসতি দেখা যায়।
স্বতন্ত্র বসবাস, স্বাধীনভাবে নিজের পৈতৃক ভিটা বা নিজের জমিতে বসবাস এবং স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা বা মানসিকতা থেকে মানুষ তার পৈতৃক ভিটের মাঝখানেই বসতি স্থাপন করে, যেটা অন্য বাড়ি থেকে যদি দূরে হয় তাহলে সে একা এরকমভাবেই স্বাধীনভাবে বসবাস করতে পছন্দ করে, তখন সেটাকে বিক্ষিপ্ত বসতি হিসেবে ধরা হয়। তাহলে আমি পুরোটা আলোচনা করলাম গোষ্ঠীবদ্ধ বসতি, দণ্ডাকৃতি বসতি এবং বিক্ষিপ্ত বসতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই কিন্তু মন দিয়ে ক্লাসটা শুনবে, তাহলে সব পড়া বুঝতে পারবে। টাটা।